আমি এখন দাঁড়িয়ে আছি সেন্ট্রাল এভিনিউতে, মানে চিত্তরঞ্জন এভিনিউতে। আমার পর্দায় যে বাড়িটি দেখছেন সাদা আর লাল রঙের, এটি হচ্ছে যোগাযোগ ভবন। আর ঠিক উল্টো দিকের গলিতেই রয়েছে এই কাপালিটোলার কালী মন্দির। দেখাচ্ছি আপনাদের মন্দিরটি দূর থেকে। এই মন্দিরটি কলকাতা কর্পোরেশনের তরফ থেকে গ্রেড 1 হেরিটেজ তকমা পেয়েছে। তার একটি প্লেক এখানে মন্দিরের গায়ে লাগানো আছে, জানলার গায়ে, সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। নমস্কার বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি বউবাজার অঞ্চলের একেবারে সেন্ট্রাল এভিনিউর গায়ে অবস্থিত কাপালিটোলা লেনের কালী মন্দিরে। এটি হচ্ছে রামকৃষ্ণ কালী মন্দির। আপনাদের দূর থেকে কালী মন্দিরটি দেখানোর চেষ্টা করছি। আর এর বাঁদিকে রয়েছে একটি শিব মন্দির, চূড়াটি পিরামিড আকৃতির। আর শিব মন্দির পেছনের দেয়ালে কালো পাহাড়ের মতন করা আছে, সেখানে পঞ্চ কেদারকে চিহ্নিত করা হয়েছে। আপনাদের পরে দেখাবো সেসব। আর ডান দিকে রয়েছে ত্রিখিলানযুক্ত দুর্গা দালান, সেটিকেও পরে দেখাবো। এবার দেখাচ্ছি শিব মন্দিরের ভিত্তিবেদিতে যে প্রস্তর ফলকটি আছে, সেই প্রস্তর ফলকটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন, সেখানে লেখা রয়েছে শ্রী শ্রী তিলকেশ্বর মহাদেবজিউ সংস্কার 31শে আশ্বিন সন 1362 সাল। অর্থাৎ এই মন্দিরটি সংস্কার করা হয়েছে 1362 সালে। মন্দিরটি তারও আগে তৈরি হয়েছে। এবার মন্দিরের শিবলিঙ্গটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন মন্দিরের ভিতরে শিবলিঙ্গটি, ছোট্ট শিবলিঙ্গ, এবং এছাড়া আরো অনেক বিগ্রহ রয়েছে। ডান দিকে রয়েছে গণেশের বিগ্রহ, আপনারা দেখতে পাচ্ছেন। আর চূড়াটি দেখছেন পিরামিড আকৃতির চূড়া। আর মন্দির চত্বরটি দেখছেন, দেয়ালগুলো এখানে খিলান আকৃতি রয়েছে, মাঝখানে ভাঁজ রয়েছে খিলানে। আর এখানে দেয়ালে টেরাকোটার কাজ আছে, তবে এই টেরাকোটার কাজ খুব পুরনো নয়, নতুনই। আপনাদের দেখাচ্ছি, ভেতরে রাধাকৃষ্ণের মন্দিরও আছে। মন্দিরে প্রবেশ করলেই ডান দিকে পূর্বে ত্রিখিলানযুক্ত দুর্গা দালান, যেখানে প্রতি বছর সাড়ম্বরে দুর্গাপুজো অনুষ্ঠিত হয়। আর প্রত্যেকটি খিলানের উপরে রয়েছে একটি করে ফলক। আপনাদের প্রথমে মাঝের খিলানের উপর যে ফলকটি আছে, সেই ফলকটি দেখানোর চেষ্টা করছি। দেখুন, কপালিটোলার দাস পরিবারের পূজা মণ্ডপ, সংস্কার আশ্বিন 1391 বঙ্গাব্দ, আদি দুর্গোৎসবের প্রবর্তন 1222 বঙ্গাব্দ, খুব সম্ভবত, যেটুকু করতে পারছি আর কি। মাঝের খিলানের ওপরের ফলকটি আপনাদের দেখিয়েছি। এবার প্রথম খিলানের ওপরের ফলকটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে দেখুন লেখা রয়েছে শ্রী শ্রী রাধা মদন মোহন জয়তু বিগ্রহ প্রতিষ্ঠিত 31শে জ্যৈষ্ঠ সন 1212 সাল। আর এখন হচ্ছে 1431 সাল। তাহলে বুঝতে পারছেন প্রায় 220 বছর আগেকার প্রতিষ্ঠিত এই মন্দির। এই টেরাকোটার ফলকগুলি যে দেয়াল লাগানো আছে, এগুলি সবই আধুনিক টেরাকোটার ফলক, এগুলো পুরনো কিছু নয়। এবার তৃতীয় খিলানের উপরে আরেকটি ফলক আছে, সেটি দেখানোর চেষ্টা করছি। সেই লেখাটি এখান থেকে নিচ থেকে পড়া যাচ্ছে না, তবুও দেখানোর চেষ্টা করছি। ফলকটি একেবারে কালো এবং লেখাগুলি খুবই ঝাপসা হয়ে গেছে, ভালো করে পড়াই যাচ্ছে না। তবু তার মধ্যে যতটুকু চেষ্টা করে পড়তে পেরেছি বা বুঝতে পেরেছি, সেটুকু আপনাদের পড়ে শোনাচ্ছি। শ্রী শ্রী কালী মাতা জয়তু, প্রতিষ্ঠাতা শ্রী রাজকৃষ্ণ দাস ও রামকৃষ্ণ দাস। নিচে প্রতিষ্ঠা তারিখ ও সাল লেখা আছে, সেটি আরো অস্পষ্ট, তবু তার মধ্যে পড়ার চেষ্টা করছি। 29শে শ্রাবণ মাস 1196 সাল না 1296 সাল, বুঝতে পারা যাচ্ছে না। যদি আপনারা পড়তে পেরে থাকেন, প্লিজ জানিয়ে দেবেন মন্তব্য করে, আমি আমার ভুলটা শুধরে নেব। আর এটি হচ্ছে কপালিটোলার দাস পরিবারের কালী মন্দির। এবার আমরা মূল কালী মন্দিরে প্রবেশ করব। দূর থেকে দেখাই আপনাদের মন্দিরের প্রবেশ পথটি। আপনারা দেখছেন যে এখানে অর্ধচন্দ্রাকৃতি সিঁড়ি রয়েছে, ধাপ রয়েছে। এই অর্ধচন্দ্রাকৃতি সিঁড়ি ধাপে ধাপে উঠে গেছে মন্দিরের দিকে। এটা হচ্ছে মন্দিরের ভেতরের দিকটা। আমি এই সিঁড়ি বেয়ে উপরে উঠব। দেখছেন এইখানে মন্দিরের সামনেটিও বেশ প্রশস্ত। এখানেও রামকৃষ্ণদেবের একটি মূর্তি রয়েছে। এখানে একটা দেয়ালে গায়ে ছোট্ট মন্দিরের আকৃতি রয়েছে, তাতে
রামকৃষ্ণ দেবের মূর্তি রয়েছে। আপনাদের দেখানোর চেষ্টা করছি। আর এই মূর্তিটির আবরণ উন্মোচন করেছিলেন ডক্টর রমা চৌধুরী 16ই ফাল্গুন 1393 সালে রবিবার। আপনারা দেখছেন এখানে মহাপ্রভুর একটি মূর্তি রয়েছে দেয়ালে, স্বামী বিবেকানন্দের একটি প্রতিকৃতি এখানে রয়েছে বাঁধানো। এবার মন্দিরটি দেখানোর চেষ্টা করছি আপনাদের পাশ থেকে। এই যে মন্দিরটি সংস্কারের ফলে অত্যন্ত আধুনিক হয়ে গেছে, তবে মন্দিরের রক্ষণাবেক্ষণের হাল যথেষ্ট ভালো। মন্দিরটি অনেক পুরনো, প্রায় 220 বছরের পুরনো মন্দিরটি, তবু মন্দিরটি সংস্কারের ফলে এবং রক্ষণাবেক্ষণের হাল খুব ভালো হওয়ায় মন্দিরটিতে এখনও কোনো রকম প্রাচীনতা বা জীর্ণতা গ্রাস করতে পারেনি। আপনাদের গর্ভগৃহে মায়ের মূর্তিটি দেখাচ্ছি। বেদির ওপরে কষ্টি পাথরের মূর্তি রয়েছে এখানে। মায়ের মূর্তিটি দেখার চেষ্টা করছি আপনাদের। আর মায়ের যে পেছনে চালচিত্রটা আছে ওটা রূপোর চালচিত্র। মায়ের মাথার গলার অলঙ্কারও রূপোর এবং সোনার রয়েছে, হাতের খাড়াটিও রয়েছে বাঁ হাতে, সেটিও রূপোর। তলায় সাহিত্য মহাদেব এবং পাশে নারায়ণ শিলা রয়েছে এবং অন্যান্য মূর্তি রয়েছে। সকালবেলার পুজো হয়ে গেছে। আমি একটু কথা বলবো ঠাকুরমশাই। ঠাকুরমশাই নমস্কার, আপনার নামটা একটু বলবেন? পরীক্ষিত দাস। পরীক্ষিত দাস। আপনি কত বছর এই মন্দিরে পুজোর দায়িত্বে আছেন? 30 বছর। 30 বছর। আচ্ছা, এখানে মন্দির কটায় খোলে? সকাল 7টা। আচ্ছা, বন্ধ হয় 1:30টা। দুপুর 1:30টায়। আবার বিকেলবেলা কটায় খোলে? 5টা। 5টায়। আর বন্ধ হয় কটায়? 9টা। 9টা। এখানে কি মাকে অন্নভোগ দেওয়া হয়? না, এখানে শুকনো ভোগ দেওয়া হয়। দুপুর ফল মূল মিষ্টি এইসব দেওয়া হয়, তাই তো? আচ্ছা, রাতে মাকে শীতল ভোগ দেওয়া হয়, ওই শুকনো শুকনো দিয়ে লুচি টুচি দিয়ে। লুচি নয়, ওই মিষ্টি দাদা। আচ্ছা আচ্ছা, খই দই এইসব। আচ্ছা আচ্ছা। ঠাকুরমশাই, এই মন্দিরে তো প্রতি অমাবস্যায় পুজো হয়, আর বিশেষ পুজো কবে হয়? কালী পুজো। দীপান্বিতা কালী পুজো। সেরকম রাস হয় এখানে, দুর্গা পুজো হয় এখানে। দুর্গা মন্দির রয়েছে ডান দিকে, দেখলাম ঢুকেই ডান দিকে এই দুর্গা মণ্ডপ রয়েছে। আর এখানে রাধা মদন মোহন জিউর মন্দির আছে, সেখানে রাস উৎসব পালন করা হয়। ঝুলন হয়। হ্যাঁ, ঝুলন হয়। আচ্ছা, ঠিক আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমার প্রণাম নেবেন, ভালো থাকবেন। আচ্ছা আচ্ছা, আপনাদের মূর্তি দেখাচ্ছি যে শ্বেত পাথরের বেদির উপর মায়ের মূর্তিটি রয়েছে। মায়ের পদতলে সাহিত্য মহাদেব। আর মায়ের মূর্তিটি দেখছেন, অপূর্ব মায়ের মূর্তিটি। আপনাদের দেখানোর চেষ্টা করছি ক্লোজে। মায়ের গলায় যে মুন্ডমালা রয়েছে সেটিও রূপোর তৈরি। মায়ের মুখটি দেখুন, কি অপূর্ব মায়ের মুখ, সম্পূর্ণ কষ্টি পাথরের তৈরি। মায়ের মাথার মুকুট এবং পেছনে চালচিত্র যে দেখতে পাচ্ছেন সেটিও রূপোর তৈরি। মায়ের মাথার উপরে রূপোর ছত্র রয়েছে। মায়ের মূর্তির উচ্চতা প্রায় 3 ফুট, কিন্তু মন্দিরের প্রতিষ্ঠা সাল বা তারিখ নিয়ে একটু দ্বন্দ্ব থেকেই গেল। 1222 বঙ্গাব্দ ধরলে এটা প্রায় 220 বছর আগেকার, কিন্তু আমি একটা বইতে পাচ্ছি মন্দিরটি, মানে কালী মন্দিরটির বয়স 120 বছর। সুতরাং একটা দ্বন্দ্ব থেকেই গেল। সঠিক সালটা বা কত বছরের পুরনো মন্দিরটি সেটাই জানা আমার পক্ষে সম্ভব হলো না। যদি আপনারা কেউ জানতে পারেন তাহলে প্লিজ মন্তব্য করে জানাবেন। আপনারা পুরোহিত মশাই মুখে শুনলেন যে মন্দির কখন কখন খোলা হয়, কখন কখন বন্ধ হয়, বিস্তারিত আপনারা জানলেন। মন্দিরটি একেবারে আধুনিক হয়ে গেছে সংস্কারের ফলে। কোনো রকম প্রাচীনতা বা জীর্ণতা মন্দিরকে স্পর্শ করতে পারেনি। এই মন্দিরের রক্ষণাবেক্ষণের হাল সত্যি খুব ভালো। আপনাদের মন্দিরের গর্ভগৃহের সামনের অংশটি দেখাবার চেষ্টা করছি, আপনারা একটু দেখুন।
বউবাজারে একেবারে সেন্ট্রাল এভিনিউ গায়ে কপালিটোলা লেন বা কাপালিটোলা লেনে অবস্থিত এই রাজকৃষ্ণ রামকৃষ্ণ কালী মন্দিরের কাছে রয়েছে ফিরিঙ্গি কালীবাড়ি, আর একটু দূরে রয়েছে ঠনঠনিয়া কালীবাড়ি। তবে কলকাতার অন্যান্য কালী মন্দিরের তুলনায় এই কালী মন্দিরটি একটু কম পরিচিত বলেই আমার মনে হয়েছে, তবে আমার ধারণাটা ভুলও হতে পারে। এর ভেতরে রয়েছে রাধা মদন মোহনের মন্দির। এখানে পরিবারের উল্লেখযোগ্য ব্যক্তিদের এখানে প্রতিকৃতি রয়েছে, মানে কপালিটোলার দাস পরিবারের যারা উল্লেখযোগ্য বংশধর তাদের প্রতিকৃতি এখানে রয়েছে। এখানে কপালিটোলার দাস পরিবারের একটি ফ্যামিলি ট্রি রয়েছে, একটু দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখলেন কপালিটোলা দাস পরিবারের ফ্যামিলি ট্রি। এবার এখান থেকে আপনাদের পুরো মন্দির চত্বরটি আরেকবার দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে রাধা মদন মোহন মন্দির। আমরা ভেতরে ঢুকবো। এটি হচ্ছে রাধা মদন মোহন মন্দির। মন্দিরের সামনে গেটে তালা দেওয়া রয়েছে। আমরা গ্রিলের বাইরে থেকেই দেখাচ্ছি যে একটি কাঠের ছোট্ট চৌকির উপরে কাঠের সিংহাসনে রাধা মদন মোহনের প্রতিকৃতি রয়েছে। এছাড়াও সামনে জগন্নাথ বিগ্রহ রয়েছে ছোট্ট একটি, এবং নারায়ণশিলা রয়েছে, এবং অন্যান্য আরও অনেক বিগ্রহ রয়েছে। আপনারা বুঝতে পারছেন যে মন্দিরটি খুবই প্রাচীন, কারণ কপালিটোলা দাস পরিবারের একটি অভিজাত পরিবার। এদের ইতিহাসটা এই মুহূর্তে বলতে পারছি না আমি, তবে পুরোহিত মশাইয়ের মুখ থেকেই জানতে পারলাম যে এই পরিবারের বর্তমান বংশধরেরা গড়িয়াহাটের কাছে গোলপার্কে থাকেন, তারাই এই মন্দিরের দেখাশোনা করেন। মন্দির চত্বরে ঢুকেই যে অংশটি আপনাদের চোখে পড়বে সেটিকে দেখানোর চেষ্টা করছি। এই সামনে দেখছেন পর্দায়, এটি হচ্ছে দুর্গা মণ্ডপ। এখানে প্রতি বছর দুর্গাপুজো হয় সাড়ম্বরে। আর ডান দিকে তো শিব মন্দিরটা আপনাদের দেখিয়েছি। আর শিব মন্দিরের পেছনের দেয়ালে সিমেন্ট বালি দিয়ে কালো রঙের পাথরের আকার দেওয়া হয়েছে। সেখানে পঞ্চকেদারের অবস্থান বোঝানো হয়েছে। আপনাদের ক্যামেরায় দেখানোর চেষ্টা করছি সেটুকু যতটুকু পেরেছি। এখানে পঞ্চকেদারের অবস্থান চিহ্নিত করা হয়েছে, আপনারা দেখছেন সেই দৃশ্য। এটি হচ্ছে মন্দির চত্বর ঢোকার পর আপনাদের যেটি বা যে অংশটি আপনারা দেখতে পাবেন, সে ডান দিকে হচ্ছে দুর্গা মন্দির, সোজা চলে গেলে মা কালীর মন্দির, আর বাঁ দিকে হচ্ছে শিব মন্দির। এই পুরো চত্বরটা বেশ সুন্দর প্রশস্ত চত্বর, পুরো মার্বেল দিয়ে বাঁধানো, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন ঝা চকচকে মন্দির। এই যে এটি দেখছেন, এটি হচ্ছে দুর্গা মণ্ডপ। এখানে প্রতি বছর সাড়ম্বরে দুর্গা উৎসব পালন করা হয়। আপনাদের মন্দিরের বাইরের অংশটি দেখিয়েছি, দুর্গা মণ্ডপের বাইরের অংশটি দেখিয়েছি। এবার ভেতরের অংশটি দেখানোর চেষ্টা করছি। এখানেই দুর্গা প্রতিমা এনে প্রতি বছর দুর্গাপুজো করা হয় সাড়ম্বরে। আপনাদের দেখানোর চেষ্টা করছি সেই অংশটি যেখানে দুর্গাপুজো করা হয়। এটিও বেশ বড়সড় জায়গা নিয়ে। এর জানলার ওপারই হচ্ছে সেন্ট্রাল এভিনিউ বা চিত্তরঞ্জন এভিনিউ। এটা একদম চিত্তরঞ্জন এভিনিউর ওপরই অবস্থিত। এর পাশে উল্টো দিকেই রয়েছে যোগাযোগ ভবন। একদম যোগাযোগ ভবনের উল্টো দিকে এই মন্দিরের অবস্থান। এই দেখুন সেন্ট্রাল এভিনিউর ওপরই অবস্থিত এই মন্দিরটি। এই যে ডান দিকে হচ্ছে যোগাযোগ ভবন, লাল রঙের বিল্ডিংটি, আর এটি হচ্ছে সেন্ট্রাল এভিনিউ। আর এই তার পাশেই হচ্ছে এই মন্দিরটি অবস্থিত। মন্দিরটি একতলা দালান নীতিতে নির্মিত এবং মাথায় মন্দিরের অনুকৃতি রয়েছে ছোট ছোট। আর পাশ দিয়ে একটি গলিপথ চলে গেছে বউবাজারের ভেতর দিকে যাওয়ার জন্য। ঠিক তার কর্নারে এই মন্দিরটি অবস্থিত। আপনাদের মন্দিরটি আবার দেখানোর চেষ্টা করছি। মন্দিরের মাথায় একটি আটচালা শৈলীর চূড়া আছে।
রাস্তার ডিভাইডারের সামনে, মানে সেন্ট্রাল এভিনিউ ডিভাইডারের সামনে দাঁড়িয়ে মন্দিরটিকে দেখানোর চেষ্টা করছি আপনাদের। আপনারা দেখছেন সামনে একতলা দালান রীতিতে নির্মিত নাট মন্দির এবং দুর্গা মন্দির এবং রাধা গোবিন্দ মন্দির রয়েছে। আর মূল মন্দিরটি কিন্তু আটচালা শৈলীতে নির্মিত। মন্দিরের গর্ভগৃহটি আপনাদের আগেই দেখিয়েছি, এবার চূড়াটি দেখানোর চেষ্টা করছি। আটচালা শৈলীতে নির্মিত বাংলা মন্দির শৈলীর যে চালা রীতিতে আটচালা শৈলীতে নির্মিত এই মন্দিরটি, সেটি আপনাদের দেখালাম। মন্দিরটিকে দূর থেকে দেখানোর চেষ্টা করলাম। এটি অত্যন্ত ব্যস্ততম রাস্তা সেন্ট্রাল এভিনিউ, তাই ডিভাইডারের সামনে দাঁড়িয়ে এই ভিডিও করতে হচ্ছে। আমার পক্ষে বেশিক্ষণ ভিডিও করা সম্ভব নয়, তাই আমি ভিডিওটি এখানেই বন্ধ করতে বাধ্য হচ্ছি। আমি আগেই বলেছি যে কলকাতার অন্যান্য কালী মন্দির থেকে এই কালী মন্দিরটি কলকাতার মানুষদের কাছে এবং কলকাতার বাইরের মানুষদের কাছে একটু কম পরিচিত। তার কারণ হতে পারে মন্দিরের সামনের দিকটা দেখতে অনেকটা দালানের মতন। গলির কর্নারে যে অবস্থিত দুদিকে দেয়াল রয়েছে, সেই দেয়ালটি দেখলে মন্দির বলে মনে হয় না, মনে হয় একটা দালান বাড়ি। সেই কারণেও হতে পারে। যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন, এবং সম্ভব হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং এই রকম নানান আকর্ষণীয় ভিডিও উপহার দিতে আমাকে উৎসাহিত করবেন। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার। ভিডিও আজকে এখানেই শেষ করছি।